আচ্ছা, আমরা প্রতিদিন যে এত কিছু ব্যবহার করি সেগুলোর আসল দামটা ঠিক কত কখনো কি ভেবে দেখেছি? আজ আমরা ঠিক এই রহস্যটাই ভেদ করতে চলেছি। চলুন জেনে নেওয়া যাক উৎপাদন খরচের সেই তিনটা মূল ভিত্তি কি কি। ধরুন একটা সাধারণ কাঠের চেয়ার, খুবই সাদামাটা একটা জিনিস, তাই না? কিন্তু এর দামের পেছনে ঠিক কি কি লুকিয়ে আছে? শুধুই কি কাঠের দাম, নাকি এর সাথে আরও অনেক কিছু জুড়ে আছে? চলুন এই সহজ প্রশ্নটা দিয়েই উৎপাদন খরচের বিশাল জগতে ঢোকা যাক। যে কোনো জিনিসের দামের পেছনে আসলে তিনটা মূল স্তম্ভ কাজ করে। একদম সহজ করে বললে, প্রথমটা হলো কাঁচামাল, মানে যা দিয়ে জিনিসটা বানানো হয়। দ্বিতীয়টা হলো শ্রম, অর্থাৎ মানুষের খাটুনি। আর ৩ নম্বরটা হলো উপরি ব্যয়, যেটাকে আমরা ওভারহেডও বলি, মানে উৎপাদনের পেছনে লুকিয়ে থাকা সব আনুষাঙ্গিক খরচ। তো আজকের এই আলোচনায় আমরা ঠিক কি কি দেখব? প্রথমে আমরা উৎপাদন খরচের পুরো গঠনটা বোঝার চেষ্টা করব। এরপর একটা একটা করে তিনটা স্তম্ভ, কাঁচামাল, শ্রম আর উপরিব্যয় ভেঙে দেখব। আর সবশেষে এই খরচগুলো কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায় সেই কৌশল নিয়েও কথা বলবো। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক আমাদের প্রথম পর্ব দিয়ে। এখানে আমরা দেখব একটা জিনিসের উৎপাদন খরচের মূল উপাদানগুলো আসলে কি কি, আর সেগুলো কিভাবে একে অপরের সাথে জড়িয়ে থাকে। একটা জিনিস জানলে অবাক হতে হয়, যে কোনো পণ্যের মোট খরচের একটা বিশাল অংশ, প্রায় ৬০ থেকে ৭০% চলে যায় শুধু কাঁচামালের পিছনে। ভাবা যায়? আর ঠিক এ কারণেই যে কোনো ব্যবসার জন্য কাঁচামাল ঠিকঠাকভাবে ম্যানেজ করাটা যে কতটা জরুরি তার বলার অপেক্ষা রাখে না। আচ্ছা, তাহলে এবার আমাদের প্রথম স্তম্ভটা নিয়ে একটু বিস্তারিত কথা বলা যাক, আর সেটা হলো কাঁচামাল। সত্যি বলতে এটাই তো যে কোনো পণ্যের একদম মূল ভিত্তি। এটা ছাড়া তো উৎপাদনই সম্ভব না, তাই না? কাঁচামালকে কিন্তু মূলত দুই ভাগে ভাগ করা যায়। প্রথমটা হলো প্রত্যক্ষ বা ডিরেক্ট কাঁচামাল। নাম শুনেই বোঝা যাচ্ছে এটা হলো পণ্যের সেই মূল অংশটা যা আমরা সরাসরি দেখতে বা ছুঁতে পারি। যেমন ওই চেয়ারটার কথাই যদি ধরি, তাহলে কাঠ হলো তার প্রত্যক্ষ কাঁচামাল। আর দ্বিতীয়টা হলো পরোক্ষ কাঁচামাল বা ইনডিরেক্ট মেটেরিয়াল। এগুলোও কিন্তু উৎপাদনের জন্য খুবই দরকারি, কিন্তু এগুলোকে পণ্যের মূল অংশ হিসেবে দেখা যায় না। যেমন চেয়ারটা বানানোর সময় যে আঠা, বার্নিশ বা স্ক্রু ব্যবহার করা হলো, সেগুলোই হলো পরোক্ষ কাঁচামাল। এই দুটোর মধ্যে মূল পার্থক্যটা কি বলুন তো? দেখুন, প্রত্যক্ষ কাঁচামালের খরচটা সরাসরি ওই চেয়ারটার দামের সাথেই যোগ হয়ে যায়, কিন্তু পরোক্ষ কাঁচামালের খরচ, যেমন ওই স্ক্রু বা আঠার দাম, সেটাকে কিন্তু সরাসরি চেয়ারের খরচ হিসেবে দেখানো হয় না। ওটা চলে যায় কারখানার উপরিব্যয় বা ওভারহেডের খাতায়। আচ্ছা, কোম্পানিগুলো যে এই কাঁচামাল কেনে, এটা কিন্তু এমন না যে দোকানে গেলাম আর কিনে আনলাম। এর পেছনে একটা বেশ গোছানো প্রক্রিয়া আছে। মানে একদম কেনাকাটার সিদ্ধান্ত নেওয়া থেকে শুরু করে মালপত্র বুঝে নিয়ে টাকা দেওয়া পর্যন্ত প্রত্যেকটা ধাপ খুব সাবধানে আর নিয়ম মেনে করা হয়। যেহেতু কাঁচামালের পেছনে এত বড় একটা খরচ হয়, তাই এটা নিয়ন্ত্রণের জন্য কোম্পানিগুলো নানা রকম কৌশল বা টুলস ব্যবহার করে। যেমন ধরুন এবিসি অ্যানালাইসিস, স্টক লেভেল ঠিক করা, বা ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, যেটাকে সংক্ষেপে ইওকিউ বলা হয়। এগুলো খুবই কাজের কিছু পদ্ধতি। এই ইওকিউ বা ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি নামটা শুনতে একটু ভারী লাগলেও এর কাজটা কিন্তু বেশ মজার। এর মূল লক্ষ্য হল এমন একটা পরিমাপে অর্ডার দেওয়া যেটা খুব বেশিও হবে না, আবার খুব কমও হবে না, ঠিক যেন একটা গোল্ডিলক্স পরিমাণ, যাতে মালামাল গুদামে ফেলে রাখার খরচ আর বারবার অর্ডার দেওয়ার খরচ দুটোই একদম সর্বনিম্ন রাখা যায়। কাঁচামাল তো হলো, এবার চলুন আমাদের দ্বিতীয় স্তম্ভের দিকে যাই, আর সেটা হলো শ্রম বা লেবার, মানে মানুষের মেহনতের খরচ। কারণ কাঁচামাল তো আর নিজে নিজে চেয়ার হয়ে যায় না, তাই না? এর জন্য তো মানুষের হাত লাগেই। কাঁচামালের মতোই শ্রম খরচকেও আমরা দুই ভাগে ভাগ করতে পারি। প্রথমটা হলো প্রত্যক্ষ শ্রম বা ডিরেক্ট লেবার। এটা হলো সেই কর্মীদের মজুরি যারা সরাসরি কাঁচামালকে একটা তৈরি জিনিসে রূপ দেন। আমাদের চেয়ারটার উদাহরণে যদি বলি, যে কাঠমিস্ত্রি চেয়ারটা নিজের হাতে বানাচ্ছেন, তার মজুরিটাই হলো প্রত্যক্ষ শ্রম। আর এর ঠিক উল্টোটা হলো পরোক্ষ শ্রম বা ইনডিরেক্ট লেবার। এরা সরাসরি পণ্যটা বানান না, কিন্তু পুরো উৎপাদন প্রক্রিয়াটা চালু রাখতে সাহায্য করেন। যেমন ধরুন কারখানার সুপারভাইজার বা গুদামের কর্মীরা, তাদের কাজটা খুবই জরুরি, কিন্তু সরাসরি চেয়ার বানানোর সাথে যুক্ত নয়, তাই এটা পরোক্ষ খরচ। এখানেও কিন্তু একটা দারুণ পার্থক্য আছে। প্রত্যক্ষ শ্রমের খরচটা সাধারণত উৎপাদনের পরিমাণের সাথে সাথে বাড়ে, কমে। মানে বেশি চেয়ার বানালে কাঠমিস্ত্রিকে বেশি মজুরি দিতে হবে। কিন্তু পরোক্ষ শ্রমের খরচ, যেমন সুপারভাইজারের বেতন, সেটা কিন্তু উৎপাদন কম বেশি হলেও সাধারণত একই থাকে। এটা কোম্পানির আর্থিক হিসাবে একটা বড় পার্থক্য তৈরি করে। তো কাঁচামাল আর শ্রমের কথা তো হলো,
এবার আসি আমাদের শেষ এবং ৩ নম্বর স্তম্ভে, আর সেটা হলো উপরিব্যয় বা ওভারহেড। সোজা কথায় প্রত্যক্ষ কাঁচামাল আর প্রত্যক্ষ শ্রম বাদে বাকি যত খরচ আছে সবই এর মধ্যে পড়ে। এগুলোকে বলতে পারেন ব্যবসার সেই সব লুকানো খরচ, যা ছাড়া উৎপাদন চালানোই মুশকিল। যেমনটা সীমা লন্ডন বলছে, ওভারহেড হলো পরোক্ষ কাঁচামাল, পরোক্ষ মজুরি আর অন্যান্য সব পরোক্ষ খরচের একটা মোট যোগফল। তার মানে আমরা আগে যে পরোক্ষ কাঁচামাল আর পরোক্ষ শ্রমের কথা বললাম, সেগুলো কিন্তু এই ওভারহেডেরই অংশ। এই ওভারহেড খরচগুলো কিন্তু অনেক রকমের হতে পারে, যেমন কারখানার ভাড়া, মেশিনের তেল বা বিদ্যুৎ বিল, এগুলো হলো ফ্যাক্টরি ওভারহেড। আবার ধরুন অফিসের কর্মীদের বেতন বা বিজ্ঞাপনের খরচ, এগুলোকে বলা হয় প্রশাসনিক বা বিক্রয় সংক্রান্ত ওভারহেড। এর পরিধিটা কিন্তু বেশ বড়। এখন প্রশ্ন হল, এই যে এত রকমের ওভারহেড খরচ, যেমন ধরুন পুরো কারখানার ভাড়া, সেটা একটা মাত্র চেয়ারের দামের ওপর কিভাবে হিসাব করা হবে? এটা তো সরাসরি করা সম্ভব না। তাই কোম্পানিগুলো কিছু যৌক্তিক ভিত্তি ব্যবহার করে এই খরচগুলোকে বিভিন্ন পণ্যের মধ্যে সুন্দর করে ভাগ করে দেয়। যেমন কারখানার ভাড়া ভাগ করা হয় জায়গার পরিমাপ অনুযায়ী। তাহলে আমরা ৩টা স্তম্ভই দেখে নিলাম: কাঁচামাল, শ্রম আর উপরিব্যয়। চলুন এবার সবগুলোকে একসাথে মিলিয়ে দেখি কিভাবে এই ৩টাকে ম্যানেজ করে একটা পণ্যের মোট খরচ নিয়ন্ত্রণে রাখা যায়। শেষ কথা হলো, একটা পণ্যের ফাইনাল খরচ যদি নিয়ন্ত্রণ করতে হয়, তাহলে শুধু চোখে দেখা খরচগুলো মানে কাঁচামাল আর শ্রম দেখলেই চলবে না। এর পাশাপাশি যে বিশাল লুকানো খরচ অর্থাৎ ওভারহেড আছে, সেটাকেও খুব ভালোভাবে ম্যানেজ করতে হবে। ৩টাকে একসাথে সামলাতে পারলেই আসল কাজটা হবে। আর এটাই কিন্তু যে কোনো ব্যবসার সফল হওয়ার মূল মন্ত্র। খরচের এই ৩টে দিক যে যত ভালোভাবে বুঝতে পারবে আর নিয়ন্ত্রণ করতে পারবে, সেই ব্যবসায়ী তত বেশি লাভজনক হবে এবং লম্বা সময় ধরে বাজারে টিকে থাকতে পারবে। সাফল্যটা এখানেই লুকিয়ে আছে। আশা করি উৎপাদন খরচের এই পুরো ব্যাপারটা এখন আমাদের কাছে অনেক পরিষ্কার। তো এখন থেকে যখন আমরা কোনো জিনিসের দাম দেখব, সেটা ১ কাপ কফি হোক বা একটা নতুন গাড়ি, তার দামের পেছনের এই গল্পটা কি আমাদের একটু অন্যভাবে ভাবাবে না? একটু ভেবে দেখবেন তো।